এই অনিন্দ বাবু যে আজকে এত খুশি খুশি লাগছে কেন তোমাকে? হ্যাঁ, আরে ভজাদা, আমার প্রমোশন হয়েছে। আজকে অফিসে বসই নিজে এসে খবরটা দিলেন। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হবে। সবচেয়ে সেরা রাজভোগ এক হাঁড়ি দাও তো। বাবা বাবা, এই তো সুখবর। তোমার মতো ছেলে সাফল্য পাওয়াটাই তো স্বাভাবিক। দাঁড়াও দাঁড়াও, আজকে সবচেয়ে টাটকা রাজভোগগুলি তোমাকে দিচ্ছি। কতদিন ধরে চেষ্টা করছিলাম ভজদা, আজকে অবশেষে ফল পেলাম। পরিশ্রমের ফল তো একদিন না একদিন পাওয়াই যায়। তুমি তো সব সময় খুব মনোযোগী ছেলে। আপনাদের আশীর্বাদই এসব হচ্ছে ভজদা। হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই দোকানে আসছো অনিন্দ। তোমার এই সাফল্য আমারও গর্ব হচ্ছে। সত্যি ভজদা, আপনার এই দোকানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। মনে আছে ছোটবেলায় তুমি কত রোজ স্কুল থেকে ফেরবার পথে আমার কাছে এসে একটা করে সন্দেশ চাইতে? মনে থাকবে না কেন, সেই স্বাদটা এখনো ভুলিনি। সেই ছোট্ট ছেলেটাই আজকে বড় অফিসার হয়ে গেল। বাবা, সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? সত্যিই ভজদা, আপনার এই দোকানটাও তো তখন থেকে অনেক বদলেছে। ধন্যবাদ ভজদা। কাদম্বরী শুনলে খুব খুশি হবে, ওকে তো এখনো কিছুই জানায়নি। এই শোনো শোনো, এই মিষ্টি খেয়ে যেন তোমাদের সংসার সব সময় এমন মিষ্টি খবরই আসে সংসার থেকে। হ্যাঁ, নিশ্চয়ই ভজদা, আজকে সত্যিই আমার জীবনের সেরা দিন। যাও যাও, বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আনন্দ করো। কাদম্বরী, কাদম্বরী কোথায় তুমি? একটা দারুণ খবর আছে। কি হলো, এত লাফাচ্ছ কেন? আমার প্রমোশন হয়েছে গো। আজকে থেকে আমি সিনিয়র ম্যানেজার। সত্যি? এ তো খুশির খবর, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, বিশ্বাস করো, একদম সত্যি। আর এই দেখো, ভজদার দোকান থেকে সবচেয়ে ভালো রাজভোগ নিয়ে এসেছি। বাহ, আজ তাহলে জমিয়ে মিষ্টি মুখ হবে। ওরে আমার সোনা মা, কেমন আছিস তুই? আর জামাই বাবু, তোমাকে তো একদম রাজপুত্রের মতো লাগছে আজ। মাসি, আপনি হঠাৎ কোনো খবর না দিয়ে? আরে বাবা, তোদের একটু চমকে দিতে চাইলাম, কতদিন দেখিনি তোদের। আজ তো আমাদের জন্য আরেকটা খুশির দিন, অনিন্দর প্রমোশন হয়েছে। সে কি, তাহলে তো আজ একেবারে ডবল সেলিব্রেশন। এই হাঁড়িটা কি গো? ভজদার দোকানে রাজভোগ মাসি, একদম টাটকা। বা বা বা, দাও দাও, আমি গুছিয়ে রাখছি। জামাই বাবু, তুমি সত্যি সোনার টুকরো ছেলে। আমার কাদম্বরীর ভাগ্যই ভালো তোমার মতো বর পেয়েছে। মাসি, আপনি তো খুব প্রশংসা করছেন, আমি লজ্জা পাচ্ছি। লজ্জা পাওয়ার কি আছে বাবা, আমি তো সত্যিই বলছি। তুই না থাকলে আমার কাদম্বরীর কি হতো কে জানে। মাসি, তুমি সবসময় এত বাড়িয়ে কেন বলো তো? বাড়িয়ে বলছি না, সত্যিই বলছি। যাও যাও, গল্প কর, আমি চা বানিয়ে আনছি। মাসি তো সেই আগের মতোই আছেন, এতটুকু বদলাননি। হ্যাঁ, ছোটবেলা থেকে এমন উনি সবাইকে নিয়ে খুব যত্ন করেন। শোন না মা, অনিন্দর প্রমোশন হলো ভালো কথা, কিন্তু ও তোকে সারপ্রাইজ গিফট দেওয়ার নাম করে আড়ালে টাকা ওড়াচ্ছে না তো? একটু ভেবে দেখিস তো। সে কি কথা মাসি, ও তো এমন কিছু বলেনি। আজকালকার ছেলে তো মুখে এক মনে আর এক। আমি তো শুধু ভালোর জন্যই বললাম। কিন্তু মাসি, অনিন্দ তো এমন মানুষ নয়। ও তো সব সময় আমার সাথে সব শেয়ার করে, ছোট থেকে বড় সব কথাই বলে। করুক করুক, তবে একটু চোখ কান খোলা রাখিস। আমি তো এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে অনেক কিছু দেখেছি। সত্যি কি অনিন্দ কিছু লুকোচ্ছে আমার কাছে? মাসি, তুমি এমন কেন বলছো? তোমার কি কোনো কারণ আছে এভাবে সন্দেহ করার? না না, কোনো কারণ নেই, এমনি বললাম। আমি তো তোর ভালো চাই তাই। ঠিক আছে মাসি, কিন্তু আমি অনিন্দকে ভালো করে চিনি। হ্যাঁ, সে তো চিনবি, তবে মেয়েদের একটু সতর্ক থাকা ভালো রে মা। ঠিক আছে মাসি, তোমার কথা মাথায় রাখবো। তুই কি অনিন্দকে নিয়ে চিন্তা করার কিছু আছে? কিরে, কি ভাবছিস? কিছু না মাসি, এমনি একটু চিন্তা করছিলাম। চিন্তা করিস না, আমি তো আছি তোর পাশে। জানি মাসি, তুমি আছো বলেই তো ভরসা পাই। যাই হোক, আজকে কি রান্না করবি বলতো? জামাইয়ের প্রমোশন উপলক্ষে কিছু স্পেশাল বানাই। সেটাই ভালো হবে মাসি, ওর পছন্দের মাছের ঝোলটাই বানাও। ঠিক আছে, তাহলে বাজারে যেতে হবে একটু। আমিও যাব তোমার সাথে মাসি, একসাথে গেলে ভালো লাগবে। চল তাহলে দুজনে মিলে বাজার সেরে আসি।
দাদা, শুনলাম প্রমোশন হয়েছে তোমার, অভিনন্দন। আমি তো খবরটা শুনি ছুটে এলাম তোমাদের সাথে দেখা করতে। আরে সায়ন, এসো এসো, ভেতরে এসো। ছোট বাবাজি এসেছে, বসো বসো, তোমার জন্য কি স্পেশাল শরবত করে আনবো? না না মাসি, থাক, এত ব্যস্ত হবেন না। আরে ব্যস্ত হওয়ার কি আছে, তুমি তো আমাদেরই ছেলে। এই নাও, তাজা ফল খেটে দিলাম। ধন্যবাদ মাসি। দাদা, এই মিষ্টি মাসির অতিরিক্ত মিষ্টি মানে কিন্তু সুগার বাড়িয়ে দেবে। হ্যাঁ, ওনার এই অতি যত্নের পেছনে অন্য কোনো রহস্য নেই তো? আরে না রে, মাসিতে এমনি এমন বড্ড আদুরে মানুষ। হ্যাঁ, তবু আমার কেমন যেন খটকা লাগছে দাদা। তুই বড্ড বেশি ভাবিস সায়ন, মাসিতে এমনিতেই সবাইকে খুব যত্ন করে। হতে পারে, তবু একটু চোখ কান খোলা রেখো দাদা। আচ্ছা ঠিক আছে, রাখবো। এখন বল, কেমন আছিস তুই? ভালো আছি দাদা, তোমার প্রমোশনের খবর শুনে ছুটে এলাম দেখা করতে। ভালো করেছিস। দাদা, তোমার নতুন পোস্টে কাজের চাপ বেশি হবে না তো? একটু বেশি হবে হয়তো, তবে দায়িত্বও তো বাড়বে, এটাই তো স্বাভাবিক। ঠিক বলেছ, বেশি দায়িত্ব মানেই তো বেশি সম্মান। একদম ঠিক ধরেছিস। দাদা, বৌদি কোথায়? দেখা করলাম না তো এখনো। ও রান্নাঘরে আছে, মাসির সাথে গল্প করছে হয়তো। এক্সকিউজ মি, আমার স্ত্রীর জন্য একটা ভালো পারফিউম দেখাবেন? আচ্ছা, কোনো বিশেষ উপলক্ষ নাকি? হ্যাঁ, আজকে আমার প্রমোশন হয়েছে, তাই ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। বাহ, অভিনন্দন স্যার। স্যার, আপনার প্রমোশনের জন্য স্পেশাল পারফিউমটা ম্যামকে গিফট করুন, উনি খুব খুশি হবেন। বাহ, সুন্দর তো গন্ধটা, এটাই নিই তাহলে। তাহলে কি মাসি ঠিকই বলেছিল? ও এভাবে অন্য মেয়েদের সাথে হাসি মুখে কথা বলছে? দেখলি তো মা, আমি তোকে বলেছিলাম। আমার আর ভালো লাগছে না এখানে, আমি গাড়িতে গিয়ে বসছি। কাদম্বরী, কোথায় যাচ্ছ? দেখো তো এই পারফিউমটা কেমন লাগছে তোমার। ভালো লাগছে, তুমি নাও, যা ইচ্ছে। কি হলো তোমার হঠাৎ, মুখটা এমন কেন লাগছে? কিছু না, একটু মাথা ধরেছে। ওকে একটু বিশ্রাম নিতে দাও জামাই, চলো বাড়ি ফিরি। ঠিক আছে, চলো তাহলে ফিরি। এই তো বীজ বোনা হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা। এটা তো কিনেই নিলাম, বাড়ি গিয়ে কাদম্বরীকে দেব। স্যার, আপনার স্ত্রী সত্যি খুব ভাগ্যবতী আপনার মতো এমন যত্নশীল স্বামী পেয়ে। ধন্যবাদ, আপনার সাজেশনটাও সত্যি ভালো ছিল। কাদম্বরী, তুমি সেই থেকে চুপচাপ আছো, কি হয়েছে বলো তো? তোমার প্রমোশন হয়েছে, অথচ তুমি শপিং মলে অন্য মেয়ের কথায় পারফিউম পছন্দ করছো। আমার চয়েসের কোনো দাম নেই তোমার কাছে? আরে কাদম্বরী, ও তো শুধু সেলস গার্ল ছিল, ওর কাজই তো ওটা। তুমি ওর সাথে অত হাসি মুখে কথা বলছিলে কেন তাহলে? কাদম্বরী, আমি তো তোমাকেই পারফিউম কিনে দিতে চেয়েছিলাম, প্লিজ ভুল বুঝো না। কিচ্ছু বলতে হবে না, আমি ঘুমোতে যাচ্ছি। এই তো ঠিক যেমন চেয়েছিলাম। এই তো এবার জামাই বউয়ের মধ্যে দূরত্ব তৈরি হলো, এখন আমার প্রতি নির্ভর করবে মেয়েটা। কাদম্বরী, প্লিজ একবার আমার কথাটা শোনো। আমার ঘুম পাচ্ছে, কাল কথা বলবো। ঠিক আছে, ঘুমাও তাহলে। হঠাৎ কি হলো বুঝতে পারছি না, কাদম্বরী তো। সায়ন, একবার আসতে পারবি? মাথাটা কাজ করছে না রে আমার। দাদা, কি হয়েছে বলো তো, এত রাতে ডাকলে যে? কাদম্বরী হঠাৎ করে পারফিউম আর টাকা উড়ানোর কথা বলে আমার উপর রেগে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা উড়ানোর কথা বললো মানে? এমন কথা তো নিজে থেকে বলবার না। সেটাই তো, ও বলল আমি নাকি সারপ্রাইজ দেওয়ার নামে টাকা উড়াচ্ছি। দাদা, বৌদি এমন নয়, আসলে মিষ্টি মাসির কথার কারণেই ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে বলে মনে হয়। মাসির কথা কি বলছিস তুই? আমার সন্দেহ হচ্ছে দাদা, চলো একটু রান্নাঘরে যাই, একটা জিনিস দেখতে হবে। রান্নাঘরে কেন? চলোই না, নিজের চোখে দেখলেই বুঝবে। ঠিক আছে চল, কিন্তু তুই যদি ভুল হোস তাহলে কিন্তু আমি ওকে তোকে ছাড়বো না। আরে চিন্তা করো না দাদা, আমার অনুমান খুব একটা ভুল হয় না। আচ্ছা চল দেখি কি আছে রান্নাঘরে। চুপচাপ এসো দাদা, আওয়াজ করো না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। জামাই বউয়ের মিষ্টি ঝগড়া বাঁধিয়ে দিলাম, এখন শান্তিতে রাজভোগ খাই। এই না হলে জীবন, নিজের হাতে একটা মজার নাটক সাজানো আর সাথে বিনামূল্যে মিষ্টি খাওয়া। দাদা, দেখলে তো, এই তো আসল রহস্য। আমি ভাবতেই পারছি না মাসি এমন করবেন।
হ্যাঁ চলো দাদা, রাগ না করে মাসিকে একটা মিষ্টি শিক্ষা দিই। ঠিক আছে, কি পরিকল্পনা তোর? সেটা কালকে সকালেই দেখবে, এখন চলো ঘুমোতে যাই। ঠিক আছে, কিন্তু কাদম্বরীর সাথে যেন ভুল বোঝাবুঝিটা মিটে যায়, সেটাও তো ভাবতে হবে। সেটাও হয়ে যাবে দাদা, একবার মাসির আসল রূপ সামনে এলেই বৌদি সব বুঝে যাবে। ঠিক আছে, তোর কথাতেই ভরসা রাখলাম। চিন্তা করো না দাদা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আশা করি রে ভাই। কাদম্বরীকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। বুঝি দাদা, তুমি তো ওকে সত্যিই খুব ভালোবাসো। চিন্তা করো না, কালকে সব ঠিক হয়ে যাবে, দেখো। দাদা, বৌদির অভিমান ভাঙানোর জন্য স্পেশাল মিষ্টি এনেছি, কেউ যেন না ছোঁয় এটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো শুধু কাদম্বরীর জন্যই, একদম হাত দিও না কেউ। এত সুন্দর মিষ্টি একটু খেলে কি আর হবে এমন? ওরে বাবারে, এ কি তেঁতুলের টক! কি মাসি, না ছোঁয়ার কথা বলেছিলাম না? বাবারে, আমি তো শুধু একটু চোখে দেখতে চেয়েছিলাম। মাসি, তুমি এভাবে লুকিয়ে মিষ্টি খাও কেন? কাল রাতেও কি তুমি সব রাজভোগ খেয়েছিলে? না না মা, আমি তো... মাসি, সত্যটা বলুন, আমরা কালকে রাতেই সব শুনে ফেলেছি। সব শুনে ফেলেছো মানে? হ্যাঁ মাসি, রাতে জল নিতে গিয়ে দেখেছি আপনি একা একা মিষ্টি খাচ্ছেন আর বলছেন জামাই বউয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন। আমি আসলে... তুমি কেন এমন করলে মাসি? আমি তো তোমাকে বিশ্বাস করতাম। আমি জানি না কেন করলাম, হয়তো একাকিত্বের জন্যই কিছু করলাম। একাকিত্ব মানে? তুমি কি একা থাকতে খুব কষ্ট পাও মাসি? গ্রামে একা একা থাকি রে মা, তোদের এখানে এলে মনে হয় সবাই আমার পাশে আছে, তাই হয়তো তোদের নিজের কাছে টানতে গিয়ে এরকম করেছি। মাসি, এভাবে ভুল পথে না গিয়ে আমাদের সরাসরি বললেই তো পারতেন। জানি বাবা, খুব বড় ভুল করেছি। মাসি, এবার থেকে যদি কিছু বলবার থাকে সরাসরি বলবেন, এভাবে নাটক করবার দরকার নেই। হ্যাঁ ঠিক বলেছো বাবা, আর কখনো এমন করব না। মাসি কেঁদো না, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। সবকিছু গুলিয়ে গেল আমার মাথায়। কাদম্বরী, একটা কথা শোনো, প্রমোশনের পর আমি একটা নতুন ফ্ল্যাটের বুকিংয়ের জন্য টাকা জমাচ্ছিলাম, তোমাকে সারপ্রাইজ দেব বলে বলিনি। নতুন ফ্ল্যাট? কিন্তু মাসি যে বললো তুমি টাকা ওড়াচ্ছ। মাসি তোমাকে ভুল বুঝিয়েছে কাদম্বরী, তুমি তো জানোই মাসি কেমন, তাও তুমি মাসির কথায় আমাকে ভুল বুঝলে। আর মলের ওই মেয়েটা তো জাস্ট সেলস গার্ল ছিল, ও শুধুই তোমার জন্য পারফিউমটা সাজেস্ট করেছিল। আমি সত্যিই খুব বোকামি করেছি অনিন্দ, তোমাকে অকারণে সন্দেহ করলাম। ঠিক আছে, এখন সব বুঝেছো তো, আর মন খারাপ করো না। আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কোনো ক্ষমা চাইতে হবে না পাগলি, চলো বাড়ি ফিরি। আচ্ছা অনিন্দ, মাসি কি সত্যি এরকম করেছেন ইচ্ছে করে? মনে হয় তাই, তবে রেগে না গিয়ে আগে ওনার সাথে কথা বলি, দেখি আসল কারণটা কি। ঠিক বলেছ, মাসিরও তো নিশ্চয়ই কোনো কষ্ট আছে যেটার জন্য এমনটা করলেন। চলো বাড়ি গিয়ে সব ঠিক করি। আচ্ছা অনিন্দ, আমি না বুঝে তোমাকে এত কষ্ট দিলাম, তুমি রাগ করোনি তো? রাগ কিসের, তুমি তো ভুল বোঝবার মতো পরিস্থিতিতেই পড়েছিলে, মাসি তো সবাইকে এভাবে বিভ্রান্ত করতে পারে। সত্যি বলছো? একদম সত্যি বলছি, চলো এবার বাড়ি ফিরি। কাদম্বরী, আমি আসলে তোদের খুব ভালোবাসতাম, তাই অতিরিক্ত আগ বাড়িয়ে তোদের ভালো করতে গিয়ে ভুল করে ফেলেছি। মাসি, তুমি এখনই যাচ্ছ কেন? আমার ভুল হয়েছে মা, আমি গ্রামে ফিরে যাই, তোদের সংসারে আমি আর অশান্তি করব না। মাসি, এভাবে বলবেন না তো, আপনি তো আমাদেরই মানুষ। মাসি, তুমি যা করেছো ভুল করেছো, কিন্তু তোমাকে ছেড়ে আমরা থাকতে চাই না। সত্যি তোরা আমায় মাফ করে দিবি? একদম করে দিলাম মাসি, তবে শর্ত আছে, আর কখনো এমন লুকোচুরি চলবে না। কথা দিলাম বাবা, আর কখনো এমন করব না। যাক, মাসি তাহলে থেকেই যাচ্ছেন, ভালোই হলো, ওনার হাতে রান্নাটা তো দারুণ। তোমরা তো খালি খাওয়ার চিন্তা সায়ন বাবাজি। আরে মাসি, ভালো রান্না পেলে কে না খেতে চায় বলুন তো? যাক, সব মিটেই গেল তাহলে। মাসি, একটা কথা বলি, আপনি চাইলে এখানে আমাদের সাথেই থাকতে পারেন, একা একা গ্রামে থাকবার দরকার নেই। সত্যি বলছো বাবা? আমার তো চোখে জল চলে এসেছে। সত্যি মাসি, তুমি এখানে থাকবে? তবে আর কোনো লুকোচুরি না।
আমি কথা দিলাম আর কখনো এমন করব না। এখন থেকে যা মনে হবে সরাসরি বলবো, লুকোচুরি করব না। এই তো এবার আসল মাসিকে চিনলাম। চলো মাসি, তোমার ব্যাগগুলো আবার গুছিয়ে রাখি। তুমি তো আর যাচ্ছ না। ঠিক আছে মা, তাহলে তাই কর। মাসি, এবার থেকে কিন্তু আমিও মাঝে মাঝে আসবো আপনার হাতে রান্না খেতে। হ্যাঁ, আয় বাবা, তোর জন্য দরজা সব সময় খোলা থাকবে। আসুন আসুন, আজকে আমাদের ছোট্ট একটা পারিবারিক ভোজ। ধন্যবাদ স্যার নিমন্ত্রণ জানানোর জন্য। শুনলাম সেদিন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছিল আপনাদের মধ্যে। হ্যাঁ, সেই ভুলটা আমারই ছিল। তোমাকে ভুল বুঝেছিলাম, আমি দুঃখিত। আরে না ম্যাম, এ তো খুব সাধারণ ব্যাপার। আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসেন এটাই তো বড় কথা। আমার রাজভোগগুলো তো দেখছি এই পুরো নাটকের মধ্যমণি হয়ে গেছে। তাহলে মাসি, তেঁতুলের টক তো শেষ। আজকে থেকে তুমি সত্যি আমাদের সবার মিষ্টি মাসি হয়ে যাও। তোরা সবাই সত্যি আমার আসল পরিবার। একদম মাসি, আর এখন থেকে তুমি এখানেই থাকবে আমাদের সাথে। চলো সবাই আজকের এই মিষ্টি সমাপ্তির জন্য একসাথে মিষ্টি মুখ করি। অনিন্দবাবু, তোমার এই পরিবারটা সত্যি খুব সুন্দর। একসাথে এমন হাসি খুশি থাকাটাই তো আসল সুখ। সত্যি আজ এখানে এসে খুব ভালো লাগছে। আরে মাসি, এবার থেকে কিন্তু মিষ্টি খেতে হলে সবাইকে নিয়েই খেতে হবে, একা একা না। ঠিক আছে বাবা, কথা দিলাম একা একা আর কখনো খাবো না। আজকের এই দিনটা সত্যি আমাদের পরিবারের জন্য সব থেকে স্মরণীয় দিন হয়ে থাকবে। সত্যি এত কিছুর মধ্যে দিয়ে গিয়ে আমরা আরো কাছাকাছি এসেছি। সত্যি একটা পরিবারের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, কিন্তু ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। সত্যি এই রাজভোগগুলোকে মনে হচ্ছে আমারও এই দোকান থেকেই নিয়মিত কেনা উচিত। তাহলে তো আমাদের খদ্দের বেড়ে গেল একজন বেশি। হ্যাঁ, বাবা, আমার এতদিনের শিক্ষা জীবনের সব কষ্ট আর স্বপ্ন অবশেষে সার্থক হলো। বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশের শংসাপত্রটি আজ হাতে পেয়েছি। তোরে শংসাপত্র হাতে পেয়ে আমার বুকটা গর্বে ভরে উঠল রে। এত লড়াই আর পরিশ্রমের পর তুই এত বড় ডিগ্রি অর্জন করতে পেরেছিস। মা বকুল, তুমি সত্যি গুণবতী ও অত্যন্ত শিক্ষিত একটা মেয়ে। তোমার এই অনন্য অর্জনে আমাদের চৌধুরী পরিবারের মুখ আলো হয়ে উঠেছে। সুলেখা দেবী, আমার এই লক্ষ্মী আর গুণবতী মেয়েটিকে আপনার ঘরের ছোট বউ হিসেবে তুলে দিচ্ছি। ও যেন আপনাদের চিরদিন সুখে রাখে। আপনি কোনো চিন্তা করবেন না, বকুল এখন থেকে আমার নিজের মেয়ের মতো থাকবে। ও আমাদের পরিবারকে ভালোবাসার আলোয় ভরিয়ে তুলবে। মা, আমি আপনার চরণে প্রণাম জানিয়ে কথা দিচ্ছি, এই সম্মানিত চৌধুরী বাড়ির মান সম্মান আর ঐতিহ্যকে সবসময় মাথায় ধরে নিয়ে চলবো। এসো মা বকুল, আমার শুভ আশীর্বাদ তোমার ওপর সব সময় থাকবে। তোমার মতো এমন সুশিক্ষিত বউ পেয়ে আমি ধন্য হয়েছি। সুলেখা দেবী, ও যেন সব সময় শিক্ষার এই আদর্শ ধারা ধরে রেখে সমাজে আর সংসারের কল্যাণ সাধনে সুন্দরভাবে কাজ করে যেতে পারে। মা, আজ সকালে নিজের হাতে পুরো সংসারের জন্য খাবার বানিয়েছি। আপনার থালায় সব পদ সাজিয়ে দিলাম, দয়া করে তৃপ্তিতে খেয়ে দেখুন তো। বাহ মা বকুল, তোমার হাতের এই খাবারের ঘ্রাণেই তো মন ভরে যাচ্ছে। তোমার মতো এমন গুণী বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বকুল, তুমি তো এমএ পাস অত্যন্ত সুশিক্ষিত এক মেয়ে, অথচ রান্নাঘরের সব কাজেও তুমি একেবারে নিখুঁত। আমি তো ভেবেই অবাক হচ্ছি। বর্দি, বিদ্যা অর্জনের পাশাপাশি সংসারের সেবা করাটাও তো সমান জরুরি। আপনার আর মায়ের পছন্দ অনুযায়ী সব রান্না যত্ন করে করেছি। সত্যি মা, তোমার ছোঁয়ায় সব খাবারের স্বাদ নেমে এসেছে। আমাদের চৌধুরী বাড়ির ছোট বউ শুধু শিক্ষিত নয়, কাজেও বড্ড অনন্য। মা একদম সত্যি কথা বলছেন। তোমার সুন্দর ব্যবহার আর রান্নার স্বাদে সবাই আজ তোমার প্রশংসায় পঞ্চমুখ। আপনার আর মায়ের এই ভালোবাসাই তো আমার সবচেয়ে বড় উপহার বর্দি। আমি যেন সব সময় আপনাদের এভাবে কি শ্রদ্ধায় সেবা দিতে পারি। তুমি চিরকাল এভাবে থেকো মা বকুল। তোমার এই বিদ্যা ও নম্র আচরণে আমাদের পুরো পরিবার যেন দিন দিন বড্ড অনন্য হয়ে ওঠে।
রহমত কাকা, আপনি একদম বিচলিত হবেন না। এই ধোয়া পানির ঘটি থেকে পানি পান করুন আর এই তাজা খাবারটুকু শান্তিতে খান। বকুল, তুমি কত অসহায় প্রবীণ রহমত কাকার জন্য ঘর থেকে সুস্বাদু খাবার আর শীতল পানি এনে দিলে। মা বকুল, তুমি দয়ালু মনের মতো আমার প্রাণের তৃষ্ণা পেটের ক্ষুধা মেটালে। ওপরওয়ালা তোমার কল্যাণ সাধন করুক। রহমত কাকা, বিপদের সময় মানুষের সেবা করাই তো আসল ধর্ম। আপনি নিশ্চিন্তেই বারান্দায় বসে আরাম করে খাবার খান। সত্যি বকুল, তোমার দয়া আর অনুভূতি দেখে আমার মনটা শ্রদ্ধায় ভরে যাচ্ছে। তুমি আমাদের এই চৌধুরী বাড়ির আসল লক্ষ্মী। মা নন্দিনী, তোমাদের চৌধুরী বাড়িতে ছোট বউয়ের ভালোবাসা এবং শিক্ষিত মনের এমন নম্র ছোঁয়া পেয়ে আজকে আমি ধন্য হলাম। রহমত কাকা, আপনার যখন প্রয়োজন হবে আপনি আমাদের বাড়িতে আসবেন। আমরা সব সময় আপনার পাশে দাঁড়িয়ে ভালো সাহায্য করব। শুনুন, আমি বেশ কিছুদিন ধরে একটা কথা আপনাকে বলবো ভাবছি। আমাদের গ্রামের বহু তরুণ তরুণী যে অভাবের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছে। হ্যাঁ বকুল, আমাদের এই গ্রামে উপযুক্ত সুযোগ আর অর্থাভাবের কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষাটা একেবারে মাঝপথে বন্ধ হয়ে যায়। আমি চাই নিজের অর্জিত বিদ্যাকে কেবল ঘরের চার দেওয়ালে আটকে না রেখে ওইসব পিছিয়ে পড়া তরুণদের বিনামূল্যে উচ্চশিক্ষায় সাহায্য করতে। বাহ বকুল, তোমার এই ভাবনার কথা শুনে আমার মনটা সত্যি আনন্দে ভরে গেল। এত সুন্দর মহৎ উদ্দেশ্য তুমি অন্তরে ধরেছ। আপনি পাশে থাকলে আমি আমাদের গ্রামের অভাবী তরুণ তরুণদের বিনামূল্যে পড়ানোর জন্য একটি নৈশ পাঠশালা গড়ে তুলতে চাই। বকুল, তুমি সমাজের এত বড় কল্যাণের কথা ভাবছো। আমি পূর্ণ মন থেকে তোমার এই শিক্ষা কেন্দ্রের উদ্যোগে সব রকম সমর্থন দেব। আপনার এই উৎসাহ আর ভালো সমর্থন আমার বড় শক্তি। আমরা কালী মায়ের সাথে এই বিষয়ে কথা বলে সামনের দিকে এগিয়ে যাব। একদম ঠিক বকুল, তোমার এই মহৎ চেষ্টার মাধ্যমে সমাজের বহু তরুণ তরুণীর জীবনের অন্ধকার কেটে নতুন আলোর দিশা ফুটে উঠবে। মা, আমাদের ছোট বউ বকুল তার এমএ পাশের বিদ্যা দিয়ে গ্রামের গরিব তরুণদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার জন্য পাঠশালা খুলতে চায়। এ কি শুনছি বাবা বিশাল, বকুল আমাদের গ্রামের সেসব পিছিয়ে পড়া তরুণ তরুণীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার উদ্যোগ নিতে চাইছে। হ্যাঁ মা, পরিবার আর সমাজের কল্যাণই তো আসল বিদ্যা। আপনার সম্মতি আর শুভ আশীর্বাদ পেলে আমি পাঠশালাটা শুরু করব। মা বকুল, তোমার এই মহৎ আর ভাবনার কথা শুনে আনন্দে আমার চোখে জল আসছে। এমন বউ পেয়ে আমি ধন্য। মা, তুমি যদি অনুমতি দাও তবে আমাদের এই চৌধুরী বাড়ির সামনের বড় ফাঁকা জায়গাটা পরিষ্কার করে পাঠশালা তৈরির ব্যবস্থা করি। নিশ্চয়ই বাবা বিশাল, আমার পূর্ণ সম্পত্তি আছে। আমাদের ফাঁকা ভিটেতেই ছোট বউয়ের সুন্দর শিক্ষার দীপশিখা নতুন করে জ্বলে উঠুক। মা, আপনার এই ভালোবাসার শুভ আশিস আমার চলার পথের শক্তি। আমি আমার সর্বোচ্চ উজাড় করে ওদের পড়াবো। এসো মা বকুল, তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করি। বিদ্যা ছড়িয়ে দেওয়ার এই মহৎ কাজে তুমি যেন সাফল্য লাভ করো। আকাশ, তুমি তো বড্ড মেধাবী তরুণ ছিলে, অথচ আজকে কতদিন ধরে দেখছি তুমি আর কলেজে যাচ্ছ না। পড়াশোনা একেবারে বন্ধ করে দিলে নাকি? আসলে বিশাল দাদা, পরিবারকে পারিবারিক বড্ড অনটন আর অভাবের কারণে বই কিংবা টাকা জোটাতে পারিনি, তাই পড়াশোনার আশা ছাড়তে হয়েছে। আকাশ, অভাব যেন কখনো তোমার শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমরা বাড়িতে বিনামূল্যে তরুণদের জন্য একটা নতুন পাঠশালা খুলেছি। বকুলাপা সত্যি বলেছেন, কিন্তু বিনামূল্যে পড়াশোনা করলেও বই খাতা দরকারি জিনিসপত্র কেনবার সামর্থ্য যে আমার একদমই নেই। বই খাতা কিংবা পড়ালেখার যে কোনো দরকারি উপকরণের সমস্ত খরচ আমি নিজে দেব আকাশ। তুমি শুধু আবার মন দিয়ে পড়া শুরু করো। হ্যাঁ আকাশ, তুমি আর এক মুহূর্ত মন খারাপ না করে কাল সন্ধে থেকেই আমাদের চৌধুরী বাড়ির পাঠশালায় পড়তে চলে এসো। বকুলাপা আর বিশাল দাদা, আপনারা আমার জীবনের বন্ধ হয়ে যাওয়া শিক্ষার দরজা আবার খুলে দিলেন। আমি কালকে থেকেই পাঠশালায় আসবো। তবে তৈরি থেকো আকাশ, আমাদের সমাজে তরুণ শক্তিকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলাটাই এখন বকুলের আসল মূল লক্ষ্য।
আকাশ, কাল রাতে যে ব্যাকরণের পাঠটা বুঝিয়ে দিয়েছিলাম সেটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো আর চর্চাও করেছো। হ্যাঁ বকুলাপা, আপনার সহজ বুঝিয়ে দেওয়ার পদ্ধতি আমার দীর্ঘদিনের কঠিন পড়াগুলো এখন খুব সহজ মনে হচ্ছে। বকুল, তোমার পাঠশালার প্রথম দিনে এতগুলো তরুণ শিক্ষার্থীকে একসাথে নিচে পড়তে দেখে আমার মনে খুব আনন্দ হচ্ছে। বড়দি, আপনার আর মায়ের সমর্থন না থাকলে এই আলোর পথ তৈরি করা আমার একার পক্ষে সম্ভবই হতো না। আমি আজ তরুণদের জন্য নতুন খাতা, কলম আর মিষ্টি এনেছি। পড়ালেখার পাশাপাশি ওদের এই উপহারটুকুও দিতে চাই। নন্দিনী আপা, আপনারা আমাদের প্রতি যে ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। শোনো আকাশ, তোমরা মন দিয়ে ভালো করে পড়ালেখা করে জীবনে মানুষ হও, সেটাই হবে আমাদের পাওয়া। বড়দি তো ঠিকই বলেছেন, তোমরাই তো আমাদের সমাজের আগামী শক্তি। তোমাদের জীবনে শিক্ষার আলো জ্বালানোই আমাদের আসল উদ্দেশ্য। কাকিমা, আকাশ আজ পাঠশালায় অনুপস্থিত কেন? আর আপনার শরীর এমন খারাপ অথচ ঘরের দুয়ার খোলা কেন? মা বকুল, কাল রাত থেকে আমার খরা জ্বর, কাবু হয়ে গেছি, বিছনা ছেড়ে ওঠার ক্ষমতা নেই। বকুলাপা, মায়ের শরীর এমন অসুস্থ দেখে আমি পাড়ার ক্লাসে যেতে পারিনি। মায়ের সেবার ওষুধপত্রের চিন্তায় মন অস্থির ছিল। আকাশ, তুমি এত বড় বিপদের কথা আগে কেন জানালে না? আমরা থাকতে তোমার মায়ের চিকিৎসার কোনো অভাব হবে না। কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না। বিশাল এখনই গ্রাম থেকে ডাক্তার আর ওষুধ কিনে এনে আপনার চিকিৎসার বন্দোবস্ত করছে। বাবা বিশাল আর মা বকুল, তোমরা যে শুধু আমার ছেলেকে পড়াচ্ছ তা নয়, বিপদে আত্মীয়র মতো পাশে দাঁড়াচ্ছ। কাকিমা, আপনি এখন শান্ত হয়ে বিশ্রাম নিন। ডাক্তারবাবু খুব শিগগিরই এসে যাবেন, আর আকাশও নিশ্চিন্তে পাঠশালায় যাবে। হ্যাঁ আকাশ, তুমি মায়ের খেয়াল রাখো আর কাল থেকে নির্ভয় পাঠশালায় যেও। আমরা সবসময় তোমাদের পাশে আছি। সুলেখা দেবী, আপনার ঘরে ছোট বউ বকুল আমাদের এই পুরো গ্রামের মানুষের জন্য সাক্ষাৎ আশীর্বাদ হয়ে এসছে। রহমত ভাই, বকুল তো আমার ঘরের লক্ষ্মী, কিন্তু তুমি কেন এত আবেগপ্লুত হয়ে কথা বলছো? মা নন্দিনী, আজকে গ্রামে যে তরুণেরা অর্থাভাবে অলস হয়ে বসে থাকতো, তারা বকুলের কাছে গিয়ে শিক্ষার আলোয় নিজেদের করছে। রহমত কাকা, বকুলের এই অদম্য ইচ্ছে আর ভালোবাসার জন্যই তো আজ পুরো গ্রামে একটা নতুন সচেতনতার হাওয়া বইছে। আমাদের গ্রামের বয়স্ক তরুণদের মধ্যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েও যেভাবে সেবা করছে, তাতে চৌধুরী বাড়ির মান বহুগুণ বেড়ে গেছে। সত্যি রহমত ভাই, বকুলের মতো বিদ্যাবান আর দয়ালু ছোট বউ পেয়ে আমার এই বৃদ্ধ বয়সের জীবন ধন্য হয়েছে। মা, বকুলের এই শিক্ষাদানের কাজ কেবল ঘরে সীমাবদ্ধ নেই, পুরো সমাজের তরুণদের এক নতুন পথ দেখাচ্ছে। ওপরওয়ালা যেন আমাদের বকুল মাকে চিরদিন সুখে রাখেন। ও যেন এভাবেই সবার মাঝে বিদ্যার আলো ছড়িয়ে দিয়ে জীবন কাটায়। আকাশ, চারদিকে বৃষ্টির ছাট বেড়ে গেছে। তোমরা বইপত্রগুলো প্লাস্টিকের ভেতরে ভালো করে ঢুকিয়ে শুকনো জায়গায় সরাও। বকুলাপা, মুষলধারে বৃষ্টির তোড়ে আমাদের বাড়ি ফেরবার পথ একেবারে পুরো ডুবে গেছে। সাথে থাকা দরকারি বইগুলো ভিজে যাওয়ার ভয়ে বড্ড চিন্তায় আছি। তোমরা একদম বিচলিত হয়েও না। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সাময়িক বাধা দিতে পারে ঠিকই, কিন্তু শিক্ষার এই অদম্য গতিকে কোনোদিন থামাতে পারবে না। আপনার এই দৃঢ় মনোবল আর সাহস দেখে আমাদের সব ভয় নিমেষে কেটে যায় বকুলাপা। এমন প্রতিকূলতার মধ্যেও পড়তে আমাদের দারুণ উৎসাহ জাগে। আমার এই বড় ছাতাটা তোমরা দুজনে নাও। বাড়ি ফেরার সময় ভালো করে বই ঢেকে সাবধানে পথ ধরে যেও। বকুলাপা, আপনি নিজে আমাদের মূল্যবান বই বাঁচানোর জন্য ছাতা নিয়ে এগিয়ে দিচ্ছেন, নিজে ভিজে। আপনার এই ঋণ কোনোদিন ভুলবো না। বিদ্যা চর্চার পথে সামান্য কষ্টের কাছে হার মানলে তো একেবারে চলবে না। তোমরা বৃষ্টি একটু কমলে সাবধানে বাড়ি ফিরো। কাল আবার নতুন উদ্যমে পড়া হবে। সুলেখা দেবী, নমস্কার। আপনার ঘরে ছোট বউ বকুল দেবীর এই নিঃস্বার্থ শিক্ষাদানের মহৎ খবর আজকে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। স্যার, আপনি আমাদের এই সাধারণ ভিটেতে এসেছেন শুনে খুব আনন্দ পেলাম। বকুল তার সাধ্যমতো পিছিয়ে পড়া গরিব তরুণদের আদরে পড়াচ্ছে। স্যার,
বকুল অর্থাভাবে পড়াশুনো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া তরুণদের ফিরিয়ে এনে বিনামূল্যে শেখাচ্ছে। এতে গ্রামের বহু পরিবার নতুন আলো পেয়েছে। বিশালবাবু, বকুল দেবীর এই মহৎ সামাজিক কর্মকাণ্ডটাও শিক্ষার সুন্দর প্রসার গোটা জেলা প্রশাসনের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। স্যার, বকুলের এই অদম্য শিক্ষাদানের কাজের জন্য পুরো চৌধুরী পরিবারের সম্মান আজ সমাজ ও প্রশাসনের কাছে বহু গুণে বেড়ে গেছে। সে মহৎ অবদানের স্বীকৃতি স্বরূপ আমাদের জেলা শিক্ষা দপ্তর থেকে বকুল দেবীকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে সম্মানিত এবং পুরস্কৃত করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কি দারুণ আনন্দের কথা বলছেন স্যার। আপনার মুখ থেকে এই সম্মানের সুসংবাদ শুনে আমাদের ছোট বউ বকুলের সাথে আমরাও সম্মানিত বোধ করছি। আগামীকাল টাউন হলে এক বিশেষ সংবর্ধনা সভায় আমি নিজে উপস্থিত থেকে ওনার হাতে সংবর্ধনা স্বর্ণপদক তুলে দেব। বকুল, জেলা শিক্ষা অফিসার গতকাল বাড়িতে এসে যে আনন্দের খবরটি দিয়ে গেছেন তা শুনে আমরা খুব খুশি হয়েছি। মা বকুল, তুমি তোমার বিদ্যার আর ভালোবাসার জোরে গোটা জেলা জুড়ে চৌধুরী পরিবারের নাম উজ্জ্বল আর সম্মানিত করেছ। মা, বড়দি, আপনারাই তো আমাকে কাজ করার পূর্ণ স্বাধীনতা আর সমর্থন দিয়েছেন। আপনাদের ভালোবাসা ছাড়া এই কোনোদিনও সম্ভব হতো না। আজ জেলা টাউন থেকে তোমাকে শ্রেষ্ঠ শিক্ষিকার স্বর্ণপদক প্রদান করা হবে, তাই আমি আর মা মিলে তোমার জন্য একটা বিশেষ শাড়ি এনেছি নতুন। মা বকুল, এই শাড়িটা পরে আজ তুমি মঞ্চে যাবে। আমার ঘরের ছোট বউ হিসেবে তুমি চিরদিন সমাজ জুড়ে শিক্ষার দীপশিখা জ্বালিয়ে রেখো। মা, আপনার আর বড়দির এমন স্নেহের উপহার পেয়ে আমার চোখ জলে ভরে আসছে। আমি শ্রদ্ধায় আপনাদের দুজনকে চরণ স্পর্শ করি। চিরকাল এমন বিনয়ী আর নম্র থেকো। তোমার এই সুন্দর বিদ্যা ও মহৎ গুণ দিয়ে পুরো সমাজকে প্রতিদিন আলো দিয়ে পথ দেখাও। এসো মা, আর দেরি করো না। বিশাল গাড়ির তোড়জোড় চলছে। তুমি সুন্দর করে শাড়িটা পরে সম্মানের সঙ্গে টাউন হলের দিকে পা বাড়াও। মা বকুল, নিশ্চিন্তে গাড়িতে ওঠো। আজ তোমার এই বিশেষ সম্মানের দিনে আমাদের শুভ আশীর্বাদ তোমার মাথায় থাকবে। মা, আপনার এই বিশেষ দোয়া আমার শক্তি। আমি দ্রুত অনুষ্ঠান শেষ করে সম্মানিত এই সম্মাননা আবার আপনাদের চরণে ফিরে আসবো নিয়ে। সুধীবৃন্দ, অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়া শিক্ষার আলো সমাজের ঘরে ঘরে নতুন করে জ্বালিয়ে দেওয়ার এক অনন্য শিক্ষিকা বকুল দেবীকে আহ্বান জানাচ্ছি। বকুল, পুরো হল ভর্তি মানুষ আজকে তোমার এই মহৎ কাজের জন্য উপহারে তালি দিচ্ছে। তুমি মঞ্চে এগিয়ে গিয়ে এই সম্মানজনক স্বর্ণপদক গ্রহণ করো। বকুল দেবী নিজের বিদ্যাকে ঘরের কোণে বন্দি না রেখে সমাজ কল্যাণে যেভাবে বিলিয়ে দিয়েছেন তা পুরো দেশের জন্য এক উদাহরণ। শ্রদ্ধেয় স্যার, আমার পরিবারের পূর্ণ সমর্থন আর এলাকার তরুণদের পড়ার অদম্য ইচ্ছাই আমাকে আজকের এই মর্যাদাপূর্ণ জায়গায় এনে দাঁড় করিয়েছে। আপনার এই নিঃস্বার্থ শিক্ষার প্রসারকে সম্মান জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাকে শ্রেষ্ঠ শিক্ষিকা স্বর্ণপদক এবং মনোনয়নপত্র তুলে দিচ্ছি। মা, জেলা শিক্ষা অফিসার, এই শ্রেষ্ঠ সম্মাননা আর স্বর্ণপদকটি আমি শ্রদ্ধায় আপনার আর বড়দির চরণে ভালোবাসায় সমর্পণ করছি। এ কি বলছো মা বকুল? এই পদক তোমার দীর্ঘদিনের কষ্ট, ত্যাগ আর নিঃস্বার্থ শিক্ষাদানের ফল। তুমি এর যোগ্য। না মা, পরিবার যদি আমার পাশে না থাকতো, সাহস না দিত, তবে বাড়ির গণ্ডি পেরিয়ে তরুণদের শিক্ষা দেওয়া সম্ভব ছিল না আমার। বকুল, তোমার এই অসাধারণ বিনয় আর নম্র স্বভাবই তোমাকে প্রতিদিন ঘরের সব মানুষের চোখে আরো বড় আর মহৎ করে তোলে, তা তুমি জানো? বড় বৌদি ঠিকই বলছেন। টাউন হলের বিশাল মঞ্চে হাজারো মানুষের সামনে বকুলের কাজের যে সম্মান মিলল তা সত্যিই পাওয়া। মা বকুল, তোমার মতো গুণী ও প্রজ্ঞাবান ছোট বউ পেয়ে আজ আমার সংসারটা ধন্য আর সম্মানিত হয়েছে। বড়দি, এই পদক কেবল আমার একার নয়, আমাদের পুরো পরিবারের শিক্ষার প্রতি ভালোবাসার ত্যাগের অনন্য নিদর্শন। এসো মা বকুল, তোমায় আবার ভালোবাসায় বুকে জড়িয়ে ধরি। তুমি চৌধুরী পরিবারের প্রতিটা মানুষের বুক গর্বে ভরিয়ে দিয়েছ। মা বকুল, এতদিন ধরে যে সংসারের চাবির থোকা আমি সামলে রেখেছিলাম, আজ থেকে তার চিরতরে যোগ্য মানুষের হাতে তুলে দিলাম। মা, এ কি করছেন? সংসারের চাবির বড় দায়িত্ব তো বড়দির। আমি তো কেবল আপনার দেওয়া আদর্শ আর বিদ্যা নিয়ে মানুষের সেবা করতে চাই।
না বকুল, মায়ের এই সিদ্ধান্ত একেবারে উপযুক্ত। তোমার মতো গুণবান ও দয়ালু ছোট বউয়ের হাতেই এই পুরো সংসারের দায়িত্ব সাজে। বকুল, মায়ের ভালোবাসার এই শুভ উপহার তুমি সানন্দে গ্রহণ করো। তোমার সুন্দর নেতৃত্বে আমাদের এই সংসার এবং পাঠশালা আরো আলো ছড়াবে। বকুল, তুমি শুধু বিদ্যা ছড়াওনি, আমাদের পুরো পরিবার আর এই পুরো গ্রামের মানুষকে এক ভালোবাসার বন্ধনে শক্ত করে বেঁধেছো। বকুলাপা, আপনি আমাদের জীবনের অন্ধকার দূর করে শিক্ষার যে দীপশিখা জ্বালিয়েছেন তা আমরা সারা জীবন যত্নে ধরে রাখতে চাই। শোনো আকাশ, এই চাবি আর পদক আমাকে দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। আমরা সবাই মিলে শিক্ষার এই আলো সমাজ জুড়ে ছড়িয়ে দেব। ঈশ্বর তোমার চিরমঙ্গল করুন মা বকুল। তোমার এই আদর্শ বিদ্যার আলো যেন আগামী দিনে আরো বহুদূর সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এই বয়সে তোদের যত চিন্তা, এ পৃথিবীতে আমারই কোনো চিন্তা নেই। চুপ কর বজ্জাত মেয়ে, এই বয়সে মিথ্যে কথা বলা হচ্ছে? হ্যাঁ, ও তবে রে, তুই পাজির পাটকাঠি, এই দুপুর বেলায় আমায় না বলে আম পাচ্ছিস? তোর এত সাহস হয় কি করে? বউ তো না যেন একটা খুরমুখী, কাল থেকে যেন ও জমিতে আর তোকে না দেখি। কাকা, একটু কড়া করে এক কাপ চা দিও তো। রাত থেকে মাথাটা কেমন ধরেছে। কেন রে, রাতে কি সারা রাত মশা মারলি নাকি? হঠাৎ যে তোর মাথা ধরেছে? তোমারও না যা তা কথা কাকা, চিন্তা ভাবনায় রাতে ঘুম হয় না গো ঠিক মতো। এই বয়সে তোদের যত চিন্তা, এ পৃথিবীতে আমারই কোনো চিন্তা নেই। তা তুমি কিন্তু মন্দ বলনি। তোমার মনে কি চলে তা জানি না, তবে ওপরে তুমি বেশ হাসি খুশিই থাকো। দু একদিনের এই দুনিয়ায় কি নিয়ে এত ভাববো রে বলতো? তোর কাকি মারা যাবার পর জীবন নিয়ে আর তেমন দুঃখ কষ্ট করি না, বুঝলি? যা দিনকাল পড়েছে কাকা, জমির ফসল আবাদিও ঠিক মতো হচ্ছে না। এদিকে ঘরে একটা মেয়ে বড় হচ্ছে, হাজার হলেও তো বাবা হিসেবে একটা বড় দায়িত্ব কাঁধের উপর, তাই না? সে নিয়ে কি চিন্তা করলেই সমাধান পাবি? নিজের কাজটা ধীরে ধীরে এগিয়ে নিতে হবে। কদিন হলো ভাবছি কটা দিন শহরে যাব, ওখানে কাজের নাকি অনেক টাকা। তাছাড়া বাড়ির খেয়ে তো আর বাড়তি কিছু করতে পারছি না কাকা। তা শহরে টাকা উড়ে বটে, কিন্তু তুই কি সেখানে মানিয়ে নিতে পারবি? গায়ের সহজ মানুষ আমরা, ওখানে তো যত ধূর্তের বাস। সেসবই ভাবছি, কিন্তু তাই বলে তো আর বাড়িতে বসে থাকলে হবে না, কিছু তো করতে হবে। আমি আসি গো। ঠিক আছে, আবার আসিস। তোরা এলে দুটো কথাও হয়, ভালো লাগে। তা তুমি ঠিকই বলেছ। এই এই আমার ক্ষেত খেয়ে শেষ করলো রে। এই পাজি মেয়ে বলি ছাগল এনে আমার খেতে লাগিয়ে দেওয়া। হ্যাঁ, না না গো কাকিমা, দেখো এই ছাগলটা কেমন হাত থেকে ছুটে এসে তোমাদের খেতে লেগেছে। চুপ কর বজ্জাত মেয়ে, এই বয়সে মিথ্যে কথা বলা হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে কানটা মুলে দিলে ঠিক হবে। দেখো না মা, ছাগলটা কেমন ছুটে গিয়ে কাকিমার খেতে লেগেছে, তাই কাকিমা আমার নাকি কান মোলা দেবে। কি হয়েছে কি? কে কার কান মোলা দেবে শুনি? এইটুকুন মেয়ে তার আবার কান মোলা দিতে চায়? আহা, এই বুঝি মহারানীর আসার সময় হলো? বলি এই যে ছাগল দিয়ে অন্যের ক্ষেত খাওয়ানো হচ্ছে, তার কি খেয়াল নেই? হ্যাঁ, তোমার গরু যে সারাদিন অন্যের ক্ষেত নষ্ট করে সেটা তো একবারও বলো না। আমার এইটুকু ছোট একটা মেয়ে ভুলে না হয় ছাগলটা হাত থেকে ছুটে গিয়ে খেতে লেগেছে, তাতেই এত কথা? হ্যাঁ, কি আমার গরু অন্যের খেতে লাগে? হ্যাঁ, তুই কোথায় দেখেছিলিস রে পেঁচি মুখী? হ্যাঁ বলতো, কোথায় দেখেছিলিস? এই আমি পেঁচি মুখী হলে তুই কি? হ্যাঁ বল, তুই কি? তুই তো একটা রাক্ষসী, রাক্ষসীর জন্যই তুই এমন গলা বের করে ঝগড়া করছিস। আমার খেতো খাওয়াবি আবার আমাকে রাক্ষসী বলবি? আজ আসুক সে, তারপর দেখি কি করতে পারি তোর। হ্যাঁ, তুই আমার মুন্ড করিস। এই নিপু মা চল, আর কত করে বলি এদের এই পাশে ছাগল নিয়ে আসবি না, আমার কথা তো শুনিসই না। মা আমি কি করব মা, ওদিকে যে ঘাসগুলো শুকিয়ে গেছে সেই জন্যই তো এদিকে আসি।
কে রে, এই ভর দুপুরে কোন লক্ষ্মী ছাড়া আম পাড়ছে শুনে? আমগুলো এখনো বড়ই হলো না, এই রাক্ষসগুলো এসে এখান থেকে নিয়ে যায় সব। না, যখনই আম পাড়তে আসি এই বুড়িটা কি করে যেন টের পেয়ে যায়। ও তবে রে, তুই পাজির পাটকাঠি, এই দুপুর বেলায় আমায় না বলে আম পাড়ছিস? তোর এত সাহস হয় কি করে? এই শোনো বুড়িমা, একদম ফালতু কথা বকবে না, হ্যাঁ? এই তোমার কাছে আম পাড়তে আমার বই এই গেছে। আম পাড়ছিস না তো কি এখানে নাচতে এসেছিস নাকি, পাজি ছেলে কোথাকার? হ্যাঁ, যা কাঠপাটা গরম পড়েছে তাতে এখানে নাচতে পারলে বেশ ভালোই হতো। এই এই পাজি, আমার সঙ্গে আবার মস্করা? এই লাঠিতে ঠেঙিয়ে তোকে সোজা করব, তখন বুঝবি আম চুরির ঠেলা। ভর দুপুরে আমি একটু গাছ বাতাস খাচ্ছি আর তুমি এসে বলছো আমি আম চুরি করছি? ভালো কথা শোনাচ্ছ বুড়িমা? শোন, বয়স কি আর কম হলো রে? কে কি করে না করে আমি মুখ দেখলে বুঝি। তা তুমি বেশ যা মন চাই করো, এখন আমায় একটু বাতাস খেতে দাও তো। এখন কথা পাল্টিয়ে বাতাস খাওয়ার কথা বলছিস? কাজ নেই, তুই এখানে বাতাস খেতে এসেছিস? আরে ধুর, তোমার এখানে থাকলে না তোমার কথার জ্বালায় মানুষ পাগল হয়ে যাবে। অতএব তুমি থাকো, আমি চললাম। যা যা, এবার ছাড়া পেলি, আর যেন না দেখি তোকে, বজ্জাত কোথাকার। কি গো ক্ষিতিশদা, তোমার খেতে দেখি ভালোই ফসল হয়েছে। এবার তো তোমার পোয়া 12, হ্যাঁ? তা আমার পোয়া 12 হোক আর যাই হোক, তা দেখে তোর কি হিংসে হচ্ছে নাকি? এই তুমি আবার রাগ করে বসলে নাকি ক্ষিতিশদা? রাগের কথা বললে রাগ করব না তো কি সোহাগ করব তোকে? বলি তোর বউকে একটু আচরণ ভালো করতে বল। আরে কথা হচ্ছে তোমার আর আমার মধ্যে, আবার বউ এলো থেকে? তা আসবে না? আসার কথা বললে তো আসবেই। বউ তো না যেন একটা খুরমুখী। এই তুমি কিন্তু একদম বাজে বকবে না, হ্যাঁ? এই ভালো করে বলে দিচ্ছি। বাজে বকার কি দেখলি কি? সেদিন যদি আমি থাকতাম তবে তোর বউ কেমন মুখ করে বুঝতাম। তুই দিন এনে দিন খাস, তবু তোর বউয়ের এত সাহস হয় কি করে রে? হ্যাঁ, আমি দিন এনে দিন খাই, তোমার বাড়িতে তো হাত পাতি না। যখন যা বলবে তাই মেনে নেব, এটা কিন্তু মনে করো না, হ্যাঁ? আর শোন, ডাঙ্গার ওই জমিটা এখন আমার। রবির থেকে ওটা আমি কিনেছি। কাল থেকে যেন ও জমিতে আর তোকে না দেখি। যত সব ছোট লোকের দল, এখন আমার চোখের সামনে থেকে তুই যা তো। আরে আরেকটু ভাগ দিই তোমায়। কি হলো আজ এমন মনমরা হয়ে আছো যে? কি গো? কি আর বলবো গিন্নি, আমাদের গরিবদের চারিদিকে সমস্যা, বুঝলে? সেদিন তুমি ক্ষিতীশের বউকে কি বলেছো না বলেছো, তার জন্য ক্ষিতীশ আমাকে যা তা কথা শোনালো। এতদিনেও ওদের এই ছোট একটা ঘটনা মনে আছে? শুধু কি তাই, আমি কমলডাঙ্গার যে জমিটা চাষ করি, ও নাকি রবিবাবুর থেকেও জমি কিনে নিয়েছে। কালকে থেকে ওখানে আর যেতে পারবো না। এ তো ভালোই, পায়ে না দিয়ে লাগা। ওদের মনে এত হিংসা? কি করবে গিন্নি, গরিব হবার এই বড় দোষ। যে যেমন পারে ব্যবহার করে, বুঝলে? এবার সংসার কিভাবে চলবে তার চিন্তায় পড়লাম। জমিটা যদি না থাকে ঘরের ভাতও বন্ধ হয়ে যাবে। মেয়েটা বড় হচ্ছে যে। আমি ভাবছি এবার শহরে যাব, ওখানে কদিন কাজ করে কিছু টাকা কড়ি করতে পারবো। কিন্তু গ্রাম থেকে যে তুমি শহরে সব বুঝবে গো। বুঝবো মালতী, তোমাকে ভাবতে হবে না। একবার যেতেই দাও, তারপর দেখবে আমি কি করতে পারি। দেখো কি ভালো হয়। আমার বড্ড ভয় করে গো। তুমি একা কোথায় থাকবে, কি খাবে? শহরে কি আর থাকা খাওয়ার অভাব হবে? ও তো আর গ্রাম না। তাছাড়া গ্রামে থেকে আমি তো আর সংসার চালাতে পারবো না। দেখি কালকে সকালেই রওনা করব। কি গো দাদা, এই রাস্তার ধারে বসে বসে আপন মনে হাওয়া খাচ্ছ বুঝে? না না, গিয়েছিলাম একটু জমিতে, সামান্য কাজ করে একটু ক্লান্ত লাগছে, তাই শরীরটা জিরোতে একটু বসে আছি। তা বল, তোর কি খবর সবর? আমার আর কি খবর নিবে গো, এই বসে বসে দিন চলে যাচ্ছে আর কি। শুনছি ওই পাড়ার পরেশ নাকি শহরে গেছে কাজ করতে। হ্যাঁ, তাই তো শুনলাম।
এই জন্য তো আর মাধব কাকার দোকানে ওকে খুব বসতে দেখি না। বেটা গ্রামেই ভাত জোটে না, আবার গিয়েছে শহরে। শহরে গিয়ে আর কি কাজ করবে ও? তা তুমি মন্দ বলনি, গ্রামেই কিছু করতে পারে না, আবার গেছে শহরে। বাড়িতে আবার ওর ঝোগরুটে বউটাকে রেখে গেছে, ও তো পুরো পাড়া মাথায় তোলে। তার বলতে এত বজ্জাত ওই পরেশের বউটা, কি আর বলবো দাদা, সারাদিন যেন মুখে অকথা কুকথা লেগেই থাকে। তবে শোন, তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? বলো গো, কি করতে হবে তাড়াতাড়ি বলো। কাউকে আবার বলে দিবি না তো, বুঝছিস? বিশ্বাস করে কাজটা দেবো তোকে। সে আবার তোমাকে বলতে হবে দাদা, ও নিয়ে তুমি চিন্তা করো না। ওই পরেশকে আমি আগে থেকেই দেখতে পারি না, আমার সঙ্গে ও অনেক দিনের শত্রুতা, বুঝলি? এখন তো বেটা বাড়ি নেই, এই বর্ষায় ওর বউ ওই ভিটেতে একলা থাকে। শুনছি ওখানে নাকি ও কুমড়ো লাগিয়েছে, তুই ওই কুমড়ো ক্ষেতটা পুরো নষ্ট করবি। এসব কাজে তো আমি একেবারে পাকা, তুমি নিশ্চিন্তে থাকো, কাজ শেষে তোমার সঙ্গে দেখা হবে। হাই হাই হাই, আমার এই সর্বনাশ কে করলো রে? কত কষ্ট করে আগলে রেখে কুমড়ো গাছগুলো বড় করলাম, আর কদিন পর কুমড়ো কুড়িয়ে আসবে, সে গাছগুলো কে কেটে ফেললো? কি হয়েছে ও বৌমা? এই বৃষ্টি আর কাদায় আমি বুড়ো মানুষ কি একা হাঁটতে পারি? তারপর ওর কথা শুনে চলে এলাম। দেখো না গো, কোন হতচ্ছাড়া আমার কুমড়ো ক্ষেতটা পুরো নষ্ট করে রেখে গেছে। অরেন্দার থেকে কটা টাকা ধার করে ক্ষেতটা করলাম, এদিকে বাড়িতে আমার খেতে কত কষ্ট করে চলেছি। কোন মুখ পোড়ায় এমন ক্ষতি করলো রে? বলি ওদের গায়ে কি একটু মানুষের রক্ত নেই? এমন সুন্দর একটা সাজানো ক্ষেত এভাবে নষ্ট করে গেছে, তা তুই কি একটু খেয়াল রাখতে পারিসনি বৌমা? সারা রাত বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে আমি একা, কি করে এই বর্ষার রাতে বাইরে বেরোবো বলো? পরেশটাকে বললাম বউকে একা রেখে শহরে যাস নে, গ্রামে কিছু করে থাক, কে শোনে কার কথা? এ কি আর আমার সাধে আছে গো? আমাদের যে সংসার চালানো এখন দায় হয়ে গেছে। বলি ও বাড়িতে থাকলে কি আর এমন ক্ষতি হতো? এদিকে তুমিও বাড়িতে একা থাকো, না জানি আবার কি না কি হয়। আমি এখন কাকে এর বিচার দিব বলো তো? আমরা তো কারোর ক্ষতি করিনি। আজকাল কারোর ক্ষতি করতে হয় না, বুঝলে? আপনা আপনি মানুষ শত্রু হয়। হাই হাই হাই, আমার এত বড় বিপদ, কি করে এত সব আমি সামলাবো? একটু শান্ত হ বৌমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই মাধব কাকা, ফাটিয়ে 2 কাপ গরম গরম চা বানাও দেখি। কদিনের বৃষ্টিতে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে জমে গেছে, তোমার দোকানে চা খেয়ে সতেজ হয়ে উঠবো একেবারে। এ কি রে, 2 কাপ কেন? তুই তো 1 কাপ করেই চা খাস। সে কথা বলছো কাকা, খগেন বসে আছে না, ওকে ছেড়ে কি করে খাই বলো দেখিনি। আজকাল খগেনকেও চা খাওয়ানো লোক হয়েছে দেখছি। কাকা, তোমার চা বেচার দায়িত্ব, চা বেচো তো, খালি খালি বেশি বক বক ভালো লাগে না, বুঝলে? আচ্ছা আচ্ছা, বুঝেছি। সত্যি কথা বললে আবার অনেকে লেগে যায়। মানে কাকা, শুনছি ওই পরেশের কুমড়ো ক্ষেতটা নাকি কেউ নষ্ট করেছে। তেমনটাই তো শুনছি। কোনো ভালো লোকের কাজ নয়, ফসল হলো লক্ষ্মী, এভাবে কেউ অন্যের ফসলে ক্ষতি করে? কি বলবো গো কাকা, মানুষ এমনই হয়ে গেছে, বুঝলে? হায় রে, ওর বউটা তো কত কষ্ট করেই না ক্ষেতটা করেছিল, কি বলিস খগেন? হ্যাঁ গো হ্যাঁ, আমারও শুনে খুব কষ্ট হচ্ছে। কি আর করবো, যা ক্ষতি হওয়ারটা তো হয়েছেই। তাছাড়া পরেশদা এখন শহরে কাজ করে, এসব ক্ষতি আর কি এমন? ওদের তো পয়সার অভাব হবে না। হ্যাঁ, ও এখন টাকা কামাবে, আমরা কি আর ওর সঙ্গে পারি? তাই ওসব নিয়ে ভেবে আর কি লাভ? সেটাই গো সেটাই, ওদের বিষয় ওরা বুঝুককে, আমরা নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর কোনো দরকারই নেই। হ্যাঁ, হঠাৎ এই পাজি খগেনের সঙ্গে ক্ষিতীশের মিলটার রহস্য তো খুব সুবিধে ঠেকছে না।
বেটারা নিশ্চয়ই কোনো কুমতলব করছে। নিপুর মা, ও নিপুর মা, কই গো? আর দেখো আমি চলে এসেছি। ও এতদিন বাদে এলে, আমরা যে কি বিপদে আছি। বিপদ? কিসের আবার বিপদ গো? বাড়িতে তুমি আর নিপু থাকবে, এখানে আবার বিপদ কি? সে জানলে তুমি কি আর এভাবে বলতে? এই বর্ষায় একা একটা মেয়েকে নিয়ে এই ভিটেতে থাকা কি এত সহজ? কদিন আগে আমার কুমড়ো ক্ষেতটা পুরো নষ্ট করেছে কে যেন। ও আমিও নেই, আর এই সুযোগে শত্রুরা এত কিছু করে ফেলেছে। কে করলো এত বড় ক্ষতি? এদিকে ঘরে চাল ডাল কিচ্ছু নেই। কদিন হলো কাকিমার কাছ থেকে ধার করে খাচ্ছি। বিপদের দিনে ওই একটাই লোক একটু পাশে আছে। বুঝেছি সব, তোমাকে আর ভাবতে হবে না, আমি বুঝে গেছি কে এসব করেছে। দাঁড়াও, নিপুকে ডাকি। নিপু, ও নিপু, আয় আয়, তোর বাবা এসেছে দেখ। বাবা, বাবা তুমি এসেছো? জানো তুমি নেই, এই জন্য আমার কি মন খারাপ করেছে তুমি জানো? আমারও তোদের কথা মনে পড়ছিল মা, এই জন্যই তো চলে এলাম বাড়িতে। যাক, আমি তো ভাবতাম তোকে দিয়ে কিছু হবে না, কিন্তু এতদিনে একটা কাজের কাজ করলি। যাক, ভালো লাগছে। সে আর কি এমনি এমনি হয়েছে? ওই বৃষ্টিতে ভিজে কি কম সময় লেগেছে? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডায় সেদিন গায়ে জ্বর এসেছিল গো। ওই পাজি পরেশ নাকি আবার বাড়ি এসেছে, এবার বেটাকে একটা কিছু করতে হবে, কি বলিস? টাকা দিলে কি সব হয়? সবাই কি আর এমন কাজ করবে? আমি বলে করেছি, বুঝলে? বলি, প্রতিদিন রাতের বেলা বেটা মাধবের চায়ের দোকান থেকে বাড়ি ফেরে, তখন যদি ওকে ধরে পাটা ভেঙে দেওয়া যায়। তুমি টাকা দিলে এই খগেন সব করতে পারে। টাকা যেখানে, খগেনের কাজ সেখানে। কিরে, তোরাই এসব করছিস? আজ সব বুঝলাম, তোদের মনে এত কুটবুদ্ধি। এই পাজি বুড়ি, কি শুনলে শুনি? এই বুড়ি, তুমি কিন্তু একটু বেশি বকছো, একদম বাজে বকবে না, নইলে তোমার অবস্থা খারাপ করে দেব। আমি যা শুনেছি ঠিকই শুনেছি। তোদের কথায় কি আমি ভয় পাবো ভাবছিস? এ তো আচ্ছা বুড়ি, এই যাও তো এখন, তুমি যাও যাও। আমি তো যাবই, তবে তোদের এবার একটা ব্যবস্থা করব। মানুষের এভাবে ক্ষতি করা। দা, এই বুড়ি তো দেখছি এবার ঝামেলা করে বসবে। তা আমি কি জানি, তুই দোষ করেছিস, এখন সব তুই বুঝবি। আমি এত কিছু জানি না, বুঝলি? কি, তুমিও শেষে এমন কথা বলছো? তবে আমিও দেখছি। পরেশ বাবা, পরেশ আছিস? একটু দরজাটা খোল শিগগির। এত রাতে কাকিমা তুমি যে? কোনো বিপদ টিপদ হয়নি তো আবার? আমার এক পা শ্মশানে গেছে এ বয়সে, আর কি বিপদ? বিপদ তো তোর সামনে রে বাছা। কি বলো কি কাকিমা, আমার আবার কি বিপদ হতে পারে? তবে শোন, আজ ওই রাস্তার ধারে কচুর শাক তুলতে গিয়ে দেখি ক্ষিতীশ আর খগেন গল্প করছিল। আমি দূর থেকে শুনছিলাম ওই ক্ষিতীশ নাকি টাকা দিয়ে তোর কুমড়োর ক্ষেতটা নষ্ট করিয়েছে, আর সেটাতেই নাকি ক্ষিতীশের মন ভরেনি, এখন খগেনকে দিয়ে তোরও ক্ষতি করতে চায়। কি এত বড় কথা? তবে তো আমার ভাবনাটাই দেখছি সত্যি হলো। এ বেটা তো দেখছি আমার সঙ্গে ভালোই পা দিয়ে লেগেছে। হ্যাঁ, দাঁড়া বাছা, এখনই ওদের কিছু বলতে যাস না। আমি বলতে গিয়ে খগেন আমায় যাতা বলে হুমকি করলো। তুমি বলে আমার ভালোই করলে কাকিমা, এবার ওদের আমি শাস্তি দেব, তুমি ভয় পেও না। আমি আর কি ভয় পাবো? ভয় পেলে কি তোকে আর বলি? তবে এই রাত্রেবেলা বাইরে না যাওয়াই ভালো, বুঝলি? আমি বলি কি, তুই এই কথাটা মাধবকে বল। ঠিক আছে কাকিমা, আমি কালকে সকালেই মাধব কাকাকে এটা জানাবো। না হলে তো দিন দিন ওরা বেরিয়েই যাচ্ছে দেখছি। থাক বাবা, আমি আসি, রাত হয়ে গেল। না জানি ওই পাজিগুলো আমায় আবার কি করে বসে। চলো কাকিমা, তোমাকে আমি রেখে আসছি, এখন আর চিন্তা নেই, ওদের মুখোশ খুলে গেছে। কিরে, আজকে দেখছি খুব সকালেই চলে এলি, বলি কিছু কি বলবার আছে? হ্যাঁ হ্যাঁ গো, খুব কঠিন কথা আছে তোমার সাথে।
তা কি কঠিন কথা বলে ফেল। তুমি তো জানোই কাকা, আমি কাজের খোঁজে শহরে গেছিলাম। বাড়িতে বউটা এক থেকে একটু কুমড়ো লাগিয়েছিল, সে ক্ষেতটা নষ্ট করবার কথাও তো শুনেছো। হ্যাঁ রে, শুনেছিলাম, কিন্তু আমার তখন কিছু করবার ছিল না, কারণ রাতের বেলায় কে যে এমন কাজ করেছে কাকে আর বলবো। সে জোচ্চোরের খোঁজ মিলেছে এবার। বেটা ক্ষিতীশ আর আমার কদিন আগে একটা ঝগড়া হয়, আর সেই হিংসায় সে খগেনকে টাকা দিয়ে কাজটা করিয়েছে। তাই নাকি? আচ্ছা, তাই তো বলি, বেশ কিছুদিন দেখছি ক্ষিতীশ আর খগেনের খুব মিল। বিষয়টা আমার একটু খটকা লাগছিল, আজকে তুই পরিষ্কার করলি। শুধু কি তাই কাকা, এটা করেও তো শান্তি হয়নি। এবার নাকি চিন্তা করেছে রাতের অন্ধকারে আমার পা ভেঙে দেবে। তবে তো বেশ ভয়ানক কথা। এ তো চুপ করে থাকবার মতো কথা নয় রে। ওই পাজি দুটোকে তো আচ্ছা মতো ধোয়াই করতে হয়। এই যে পেয়েছি। এই শোন শোন, তোকেই খুঁজছি আমি, শোন। আমায় খুঁজছো মানে সে আবার কেমন কথা? হ্যাঁ, আচ্ছা মতো কানের নিচে দুটো দিলে সব বেরিয়ে আসবে, বুঝলি তো? এখনো ভালো চাস তো সব খুলে বল। সেদিন রাতে কুমড়োর ক্ষেতকে নষ্ট করেছিল, হ্যাঁ? এসব কি ভুলভাল বকছো? হ্যাঁ, ছেড়ে দাও বলছি, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছে। এই শোন, সত্যি কথাটা ভালোই ভালোই বল, না হলে কিন্তু তোর কপাল খারাপ আছে। ও কাকা, আমার ছেড়ে দিতে বলো, আমি সব বলছি গো। আগে সব খুলে বল, তারপর তোকে ছাড়ছি। আমার কোনো দোষ নেই গো, ওই ক্ষিতীশ আমাকে দিয়ে এমন করিয়েছে। তোমরা ওকেও ধরো, তবেই সব জানতে পারবে। ঠিক বলছিস তো? ক্ষিতীশের সামনে গিয়ে আবার চুপ করে যাবি না তো? না না, ও বেটা, ও আমাকে এমন বিপদে ফেলেছে, ওকে আমি কি করি তুমি দেখোই না। ঠিক আছে, কালকে মাধব কাকার দোকানে ওকে আর তোকে ডেকে নিয়ে সব বিচার হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি সব বলে দিব সব। ও তোমাকেও মারতে বলেছিল, সেটাও বলবো। ও আরো মানুষের এমন করেছে গো। ঠিক আছে, আজকে তুই যা, মনে রাখিস কালকে সকালে যেন তোকে ডাকতে না হয় আবার। ছি ক্ষিতীশ, তোকে আমি ভালো ভাবতাম, তুই কিনা শেষে হিংসায় পড়ে এমন করলি। বিশ্বাস করো কাকা, ওই খগেনই এসব করে আমার দোষ দিচ্ছে। আমি এ বিষয়ে কিছুই জানি না। চুপ কর মিথ্যুক, কি ভেবেছিস আমি কিছু শুনিনি? আমি সব শুনেছি। এই মানে এই তোমরা এই বুড়ির কথা শোনো না, ও কি শুনেছে। শোন ক্ষিতীশ, তুই কি করেছিস আর না করেছিস এ আর নতুন করে আমাদের সাজিয়ে বলতে হবে না, তোকে আমার চেনা হয়ে গেছে। আমি ক্ষিতীশদার কথা শুনে ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই আমি কানে ধরলাম, আর কোনোদিন কারোর ক্ষতি করবো না। তারপরও তোরা পাপ করেছিস, তাই তোদের শাস্তি পেতেই হবে। সবার সামনে ওরা দুজন 200 বার কান ধরে উঠবোস করবে। একদম ঠিক। এই, তোরা কান ধরে উঠবোস কর। কি হলো, লাঠির বাড়ি দিব নাকি?